প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দেরও আগের প্রাচীন ও রহস্যময় মায়ান সভ্যতা। হাজার হাজার বছর পুরনো এই সভ্যতার প্রযুক্তিগত দিক দিয়ে কিভাবে ওই সময় এত উন্নত হলো, কোন ক্ষমতায় তারা সবথেকে বড় পিরামিড বানালো, এই প্রশ্ন সহ তাদের উৎপত্তির ইতিহাস এবং এই বিশাল জনবহুল সভ্যতার হঠাৎ বিলুপ্ত হওয়ার রহস্য আজও ধোঁয়াশায়। মায়ানদের কোনো অক্ষর, বর্ণ, ভাষা না থাকা সত্ত্বেও তারা গোটা বিশ্বকে তাক লাগিয়ে সৃষ্টি করে গেছিল পৃথিবীর বুকে ঘটে যাওয়া বিভিন্ন ভবিষ্যৎবাণী সহ মায়ান ক্যালেন্ডার, যার লাস্ট সময়কাল ছিল 2021 সালের 21শে ডিসেম্বর। তাই গোটা বিশ্ব ভেবেছিল ওই দিনই হয়তো পৃথিবী শেষ হবে। আর আজ এই রহস্যময় মায়ানদের নিয়ে চ্যানেলের পক্ষ থেকে মুভি অ্যাপোক্যালিপ্টো। গভীর জঙ্গলে একদল মায়ান শিকারী একটা বুনো শূকরকে শিকারের উদ্দেশ্যে তাড়িয়ে আনছে। দলটির নেতা ফ্লিন্ট স্কাই হলেও তার ছেলে জাগুয়ার মূলত শিকারে নেতৃত্ব দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা শূকরটিকে শিকারে সফল হলে জাগুয়ার সবাইকে সমানভাবে সে মাংস ভাগ করে দেয়। তো এই হাসি ঠাট্টার মাঝে অন্য গোষ্ঠীর কয়েকজনের সাথে দেখা হলে ফ্লিন্ট তাদেরকে নিজের পরিচয় দেয়। সেই অন্য লোকগুলো পরিচয় আদান প্রদান করার বিন্দু মাত্র আগ্রহ প্রকাশ না করে তাদেরকে কিছু পরিমাণ মাছ উপহার দেয়। আসলে লোকগুলো সেই জায়গা ছেড়ে এগোনোর সময় যাতে এই দল তাদের বাধা না দেয় সেই জন্য তাদের ভেট হিসেবে মাছ উপহার দিচ্ছিল। ফ্লিন্টের গোষ্ঠীর লোক উপহার গ্রহণ করে ও তাদেরকে নিজেদের শিকার থেকে কিছু পরিমাণ মাংস দেয়। জাগুয়ার দেখে সেই গোষ্ঠীর সদস্যদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ অনেকেই অসুস্থ। জাগুয়ার জিজ্ঞাসুভাবে সেই গোষ্ঠীর নেতার দিকে তাকালে সে জবাব দেয় তাদের জমি, বাড়ি সবকিছু ধ্বংস হয়ে গেছে, তাই ওরা নতুনভাবে জীবন শুরু করার উদ্দেশ্যে নতুন বসতির খোঁজে বেরিয়েছে। কিন্তু সে গোষ্ঠীর অসুস্থ লোকদের দেখে জাগুয়ারের মনে সন্দেহের সৃষ্টি হয় এবং সে তাদেরকে থামানোর জন্য যেতে যায়। তবে ফ্লিন্ট জাগুয়ারকে থামায় এবং গ্রামে সবাই ফিরে আসে। ফ্লিন্ট বলে সেই লোকগুলো ভয় নামক অসুখে আক্রান্ত। তারা কোনো একটা কারণে এতটাই ভয় পেয়েছে যে তাদের কিছু খুলে বলার সাহস হচ্ছে না। ডেরায় ফিরলে সবাই পুরুষদের শিকার করে ফিরে আসতে দেখে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। জাগুয়ার এক পুত্র সন্তানের পিতা এবং তার স্ত্রী সেভেন দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভবা। কয়েকদিনের মধ্যেই তাদের পরিবারে আর একটা সদস্যের আগমন ঘটবে। সেদিন জাগুয়ার স্বপ্নে সেই অন্য গোষ্ঠীর নেতাটিকে দেখতে পায়। তার পেট কাটা এবং সে এক হাতে নিজের হৃৎপিণ্ড নিয়ে দাঁড়িয়ে এবং জাগুয়ারকে পালিয়ে যেতে বলছে। হঠাৎ ঘুম ভাঙল কুকুরের ডাকে। আজকের দিনটা কেমন যেন অশনি সংকেত দিচ্ছিল। আচমকা দেখে কিছু অন্য গোষ্ঠীর লোক হাতে অস্ত্র এবং মশাল নিয়ে জঙ্গল ঘিরে ফেলেছে। এই গোষ্ঠীর নেতার নাম জিরো উলফ। এই গোষ্ঠীর লোকেরা খুবই হিংস্র ও বর্বর। নেতার ইশারায় গোষ্ঠীর অন্যান্য সদস্যরা জ্বলন্ত মশাল হাতে ফ্লিন্টের গোষ্ঠীর উপর আক্রমণ করে। ইতিমধ্যে ফ্লিন্ট দুষ্কৃতী গোষ্ঠীর একজনকে আঘাত করে 2-3 জন মেয়েকে পালাতে সাহায্য করে। জাগুয়ার কোনো মতে নিজের স্ত্রী ও সন্তানকে নিয়ে জঙ্গলের পিছনে একটা শুকিয়ে যাওয়া কুয়োর মধ্যে সুরক্ষিতভাবে দড়ি ধরে নামিয়ে লুকিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে জিরো গোষ্ঠীর এক সদস্য জাগুয়ারকে দেখতে পেয়ে গেলে তাড়াহুড়ো করে স্ত্রী ও সন্তানকে নামাতে গেলে তার স্ত্রী খানিকটা উঁচু থেকে কুয়োর তলায় পড়ে গিয়ে আহত হয়। তখনই লোকটা জাগুয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে। জাগুয়ার তাকে মেরে ফেলে। অন্যদিকে তার গোষ্ঠীর উপর হামলা হচ্ছে দেখে সে তার স্ত্রী ও সন্তানকে সেখানে অপেক্ষা করতে বলে অন্যান্যদের সাহায্য করতে চলে যায়, কারণ ওরাও তার পরিবার। তবে যাওয়ার আগে দড়িটা একটা গাছের গুড়ির সঙ্গে বেঁধে রাখে যাতে ওর আসতে দেরি হলেও স্ত্রী সন্তানকে নিয়ে উপরে উঠে আসতে পারে। এদিকে তখন নৃশংসভাবে জিরোর গোষ্ঠী ফ্লিন্টের গোষ্ঠীর উপর আক্রমণ করে চলেছে। তাদের প্রায় সবকটি কুটি ধ্বংস করে 2-4 জনকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে মেরে দিয়েছে। একজন ফ্লিন্টকে প্রায় মেরে ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই জাগুয়ার বাবাকে বাঁচাতে ছুটে আসে। এইখানে যার সাথে জাগুয়ার লড়াই করছিল সে ছিল অপর গোষ্ঠীর সর্দারের ছেলে মিডল আই। তবে জিরো জাগুয়ার ও ফ্লিন্টকে বন্দি বানিয়ে নেয়। বাবার এই অবস্থা দেখে জাগুয়ার তার কাছে ক্ষমা প্রার্থনা করলে মিডল আই বুঝতে পারে যে ফ্লিন্ট জাগুয়ারের বাবা। এমনিতেও সে জাগুয়ারের কাছে পরাজিত হয়েছে বলে প্রতিহিংসার আগুনে জ্বলছিল, তাই হারের বদলা স্বরূপ সে জাগুয়ারের সামনেই তার বাবাকে গলা কেটে হত্যা করে। জাগুয়ারও কোনো অবকাশ পায় না এবং তাকে মেরে অজ্ঞান করে দেওয়া হয়। জ্ঞান ফিরলে দেখে সকল গোষ্ঠীর সাথে জাগুয়ারকেও বন্দি বানিয়ে রাখা হয়েছে। চারপাশে নারকীয়তা তখনও শেষ হয়নি। ব্লান্টের স্ত্রীকে জিরোর দলের লোকজন নির্মমভাবে অত্যাচার করছিল। চোখের সামনে স্ত্রীর উপর এমন অমানবিক ব্যবহার দেখে ব্লান্ট চিৎকার করে কাঁদতে থাকে।
মিডিলাই লক্ষ্য করে যে জাগুয়ার বারবার কুয়োর দিকে দেখছে। তখনই সেদিকে এগিয়ে গেলে পায়ের আওয়াজ শুনে সেভেন বাচ্চাকে নিয়ে লুকিয়ে পড়লে মিডিলাই কুয়োতে কাউকে দেখতে না পেয়ে একটা বড় পাথরকে ভিতরে ফেলে দেয়। পাথরটার কিছুটা অংশ বাচ্চাটার পায়ে এসে লাগলে কুঁকিয়ে উঠতেই সেভেন ওর মুখ চিপে ধরে। তবে মিডলাই কাউকে দেখতে না পেয়ে ফিরে আসার সময় ছুরি দিয়ে দড়িটা কেটে দেয়। এদিকে জিরোর নির্দেশে বন্দীদের নিয়ে বাকিরা বসতি ছেড়ে এগোতে থাকে, কিন্তু বাচ্চাদের সেখানেই রেখে যায়। জাগুয়ার দেখছে তার প্রিয় মানুষদের মৃতদেহ ও তাদের বসতির ধ্বংসস্তূপ। চারিদিকে নিস্তব্ধ হয়ে আসলো। সেভেন তখন কুয়ো থেকে অসহায়ভাবে উপর দিকে তাকিয়ে রয়েছে জাগুয়ারের আশায়। যাওয়ার পথে জাগুয়ার দেখতে পায় অন্য গোষ্ঠীর সেই নেতাকে, যার সঙ্গে তারা সৌহার্দ্য বিনিময় করেছিল, তারাও এদের হাতে ধরা পড়েছে। বনের পথ শেষ হলে খরস্রোতা নদী পার করে তারা এগোতে থাকে। শিশুদের দল নদীর কিনারায় দাঁড়িয়ে অবাক চিত্তে সবাইকে দেখছে। যাত্রাপথে পাহাড় অতিক্রম করতে গেলে জাগুয়ারের এক বন্ধুর পা হড়কে গেলে তার সঙ্গে বাকিরা পড়ে যেতে থাকলে মিডলাই এসে লোকটার বাঁধন ছিঁড়ে তাকে উঁচু পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার এই আচরণ দেখে এতক্ষণে প্রায় সবাই বুঝে যায় যে এরা কতটা নির্দয়। সময় গড়িয়ে রাত নামলে জঙ্গলে মশাল জ্বালিয়ে জিরো আজ সেখানেই ঘাঁটি গাড়ে। অন্যদিকে বন্দী অবস্থায় জাগুয়ার তার লোকজনদের সঙ্গে কথা বলছিল। ব্লান্ট তার স্ত্রীর মৃত্যুতে দুঃখ পেলেও সে যে মৃত্যুর আগে পর্যন্ত বীরাঙ্গনার মতো লড়াই করেছে সেটা ব্লান্ট ভোলেনি। তাই স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে প্রতিজ্ঞা করে এবং তার মৃত্যুর আগে এদের মধ্যে থেকে যতজনকে পারবে মেরে ফেলবে। কথাবার্তার মাঝেই আকাশ গর্জন করে উঠলে জাগুয়ার চিন্তিতভাবে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে বৃষ্টি না হওয়ার, কারণ বৃষ্টির জল কুয়োতে জমা হলে তার স্ত্রী ও সন্তান সুরক্ষিত থাকবে না। আজকের রাতটা কোনোভাবে কাটলে সকাল হতেই জিরো সবাইকে নিয়ে হাঁটা শুরু করে। চলতে চলতে তারা এমন এক গ্রামে এসে পৌঁছয় যেখানে সবাই প্লেগ মহামারীতে মারা গেছে। একটা অসুস্থ বাচ্চা তার মৃত মায়ের পাশে বসে কাঁদছিল। আসলে তখনকার দিনে চিকিৎসা ব্যবস্থার উন্নতি না থাকায় এটা মহামারী হিসেবে গণ্য ছিল। বাচ্চা মেয়েটি কাঁদতে কাঁদতে দলের দিকে এগিয়ে আসলে একজন চেঁচিয়ে সাবধান করে দেয় যে এই মেয়েটা প্লেগের বাহক, সুতরাং এর থেকে দূরে থাকাই শ্রেয়। বাচ্চাটিকে তারা বারবার লাঠি দিয়ে দূরে সরিয়ে দিলে শেষবার ধাক্কা খাওয়ার পর মেয়েটা হঠাৎ বলে ওঠে, তারা কি ওকে ভয় পাচ্ছে? তাদের মতো অপবিত্র এবং বর্বর লোকদের তাকে ভয় পাওয়াই ভালো, কারণ তাদের দিন খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে, তাদের মৃত্যু আসন্ন। মেয়েটি ভবিষ্যৎবাণী করে আরো বলে, কালো জাগুয়ার সঙ্গে আনবে এমন লোক তাদের মৃত্যুর কারণ হবে। কিন্তু মেয়েটার কথায় কেউ পাত্তা না দিয়ে সবাই এগিয়ে চলল। এইভাবে তারা একটা খনিতে এসে থামল। যারা কাজ করছিল তারা সবাই সিমেন্ট জাতীয় কিছু জিনিসে আপাদ মস্তক ঢাকা পড়েছিল, ফলে বলতে গেলে বেশিরভাগ শ্রমিক অসুস্থ। সেই জায়গাটা পেরিয়ে তারা একটা গ্রামে প্রবেশ করে। এই গ্রামের পরিবেশ কিন্তু বেশ উন্নত। এর কিছুটা গেলে বাজার এলাকায় প্রবেশ করলে গোষ্ঠীর পুরুষদের গায়ে নীল রং লাগিয়ে দেওয়া হয় এবং মেয়েদেরকে বাজারের অপর প্রান্তে আনা হয়। আসলে তারা এখানে মেয়েদেরকে বিক্রি করতে এসেছিল। জাগুয়ারের চোখের সামনেই তাদের গোষ্ঠীর বেশ কয়েকজন মহিলা বিক্রি হয়ে যায়। শেষে একজন বৃদ্ধা মহিলাকে বিক্রির চেষ্টা করলেও বয়স বেশি হওয়ায় তাকে কেউ কিনতে না চাওয়ায় তাকে হাতের বাঁধন মুক্ত করে ছেড়ে দেওয়া হয়। ওদিকে পুরুষ বন্দীদের হাঁটিয়ে নিয়ে যাওয়ার সময় তারা একটি দেওয়ালে তাদেরই মতো নীল রঙে আঁকা কিছু মানুষের ছবি দেখতে পায়, যা দেখে সবার গায়ের লোম দাঁড়িয়ে যায়, কারণ দেওয়ালের চিত্র ইঙ্গিত করছিল নরবলির দিকে। তারা হাঁটতে হাঁটতে এক বিশাল খোলা মাঠের মতো জায়গায় চলে আসে। এই খোলা মাঠেই ছিল পিরামিড আকৃতির অনেকগুলো স্থাপত্য কার্য। সম্ভবত সেদিন কোনো বিশেষ উৎসব থাকায় সবাই আনন্দে মেতে উঠেছিল। ময়দানে জড়ো হওয়া জনতার উদ্দেশ্যে সবথেকে উঁচু পিরামিডের সিঁড়ি থেকে কিছু জিনিস ছুঁড়ে ফেলা হচ্ছিল। জাগুয়ার খেয়াল করে অনেকগুলো নরমুন্ডু লোহার বর্ষায় গেঁথে পাশাপাশি সাজিয়ে রাখা আছে। একটু পরে বাঁশের সিঁড়ি বেয়ে তারা সেখানে সর্বোচ্চ পিরামিডের উপরে উঠে দেখে এক মহিলা ও কিছু সংখ্যক পুরুষ সেখানে সিংহাসনে বসে তাদের দেবতাদের তুষ্ট করার জন্য পুজো পাঠ চলছে, যেখানে অদ্ভুত মুখোশ পরা কিছু লোককেও দেখা যায়। আসলে বন্দীদের সবাইকে এইখানে দেবতাকে তুষ্ট করার জন্য নরবলির উদ্দেশ্যে আনা হয়েছিল। এই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে তারা প্রচুর ভয় পেয়ে যায়। সেখানে একজন পুরোহিত শ্রেণীর লোক উঠে সমবেত জনতার উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিলে তারা উল্লাসে চিৎকার করতে থাকে। বক্তৃতার শেষে পুরোহিত শ্রেণীর লোকটা জাগুয়ারের গোষ্ঠীর দিকে আঙুল দেখালে মুখোশ পরা লোকগুলো তাদের গোষ্ঠীর একজনকে জবরদস্তি এনে পাথরের উপর শুইয়ে নৃশংসভাবে ছুরি দিয়ে আঘাত করে
জীবিত অবস্থায় তার হৃৎপিণ্ড বের করে সমবেত জনতাকে দেখালে তারা উল্লাসে ফেটে পড়ে। তারা সে হৃৎপিণ্ড নিয়ে কিছু রিচুয়ালস করছিল। এরপর মৃত লোকটির মাথা কেটে সেই পিরামিডের সিঁড়ির উপর গড়িয়ে দেয়। জাগুয়ার ও তাদের দলের লোকজন এই রকম নৃশংসতা দেখে হতবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের দলের আরও একজন একইভাবে প্রাণ হারায়। আর এখন জাগুয়ারের পালা। সে কিছুতেই তার এই অবস্থা মন থেকে মানতেই পারে না। কুয়োর মধ্যে স্ত্রী ও সন্তান তার পথ চেয়ে বসে আছে, এটা বারবার ওর মনে পড়তে থাকে। কিন্তু অন্যদের মতো তাকেও যখন আঘাত করা হবে তখনই সূর্যগ্রহণ হয়। ওই সময় কারোর এই ব্যাপারে জ্ঞান না থাকায় পুরোহিত সবার সঙ্গে আলোচনা করে সমবেত জনতাকে উদ্দেশ্য করে জানায় দেবতা নিজের রক্তের তেষ্টা মিটিয়ে তুষ্ট হয়েছেন। এইবার তাদের উপর থেকে সব অভিশাপ সরে যায়। সমবেত জনতা আরও একবার উল্লাসে ফেটে পড়ল। আজ জাগুয়ার প্রাণে বেঁচে যায়। মৃত্যুর মুখ থেকে ফিরে আজ সে নতুন জীবন পেল। পুরোহিত তাদের সবাইকে মুক্ত করার আদেশ দিলে জিরোর দলের লোকজন তাদেরকে পিরামিড থেকে নামিয়ে একটা খোলা মাঠের সামনে নিয়ে আসে। তারা একটা শর্ত রাখলো, যদি বন্দীরা প্রাণে বাঁচতে চায় তাহলে জিরোর লোকজনের সঙ্গে খেলায় অংশগ্রহণ করতে হবে। খেলাটা ছিল বন্দীদেরকে দৌড়ে মাঠের ওপারে যেতে হবে এবং এরা তাদের লক্ষ্য করে তীর বল্লম ছুঁড়বে। যারা এর আঘাত থেকে বেঁচে ওপাশে যেতে পারবে তাদেরকেই বিজয়ী মানা হবে। কিন্তু বন্দীদের এরা এত সহজে হাতছাড়া করতে চায় না। তাই জিরো তার এক ছেলেকে মাঠের ওপাশে পাঠিয়ে দেয়, যাতে কেউ তীরবল্লমের আঘাত থেকে বেঁচে গেলেও তার ছেলে যেন তাদের মেরে ফেলতে পারে। প্রথমে ব্লান্ট ও আরও একজনকে নিয়ে দৌড় শুরু হয়। তারা দৌড় শুরু করতেই তীর এসে তাদের বুকে লাগলো এবং সেখানেই লুটিয়ে পড়ল। দ্বিতীয়বার জাগুয়ারও সেই আগের গোষ্ঠীর নেতা তীরের আঘাত থেকে বাঁচতে বাঁচতে বেঁকে দৌড়তে শুরু করে, কিন্তু এইবারও তীর এসে তাদের বুকে লাগে। জাগুয়ারের সঙ্গে মারা গেলেও সে একদম সীমানার কাছে এসে পড়ে। তখন ওর মৃত্যু নিশ্চিত করতে জিরোর ছেলে অস্ত্র নিয়ে তার দিকে এগিয়ে এলে জাগুয়ার তার গলায় একটা তীর ঢুকিয়ে মেরে ফেলে। মাঠের অপর প্রান্ত থেকে জিরো এই ঘটনা দেখে তাকে মারতে আসলে জাগুয়ার পাশের একটা ক্ষেতের মধ্যে ঢুকে যায়। বাবার কোলে ছেলে দেহ রাখলে জিরো দুঃখে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে জাগুয়ারকে ধাওয়া করে। এদিকে ক্ষেত পেরিয়ে জাগুয়ার মাঠে পড়ে গেলে দেখতে পায় তার চারপাশে নীল রং মাখানো অজস্র মুন্ডহীন লাশ পড়ে আছে। আসলে দেবতাদের কাছে বলি দেওয়ার পর সেই সব হতভাগ্যদের দেহ এই মাঠে এনে ফেলে রাখা হতো। জাগুয়ার আবার রুদ্ধশ্বাসে দৌড়তে শুরু করলো, কিন্তু জিরো তার পিছু ছাড়ে না। ক্লান্ত হয়ে জাগুয়ার নিজেকে বাঁচাতে সামনের একটা উঁচু গাছে উঠে বসে। শরীরের ক্ষতস্থান থেকে তখনও ক্রমাগত রক্তপাত হচ্ছে। এমন সময় জাগুয়ারের শরীর থেকে পড়া রক্ত মিডলাইয়ের পিঠে পড়লে তার দলের একজন বুঝতে পারে জাগুয়ার নিশ্চয়ই গাছের উপর লুকিয়ে। এদিকে গাছের উপর জাগুয়ার একটা কালো চিতার শাবককে দেখতে পায় এবং ঠিক তার পেছনে তার মা আক্রমণ করার জন্য দাঁড়িয়েছিল। জাগুয়ার ভয়ে পালাতে গেলে জিরোর দলের একটা লোক সামনে চলে আসলে চিতাবাঘটির শিকার হলে এই সুযোগে জাগুয়ার পালিয়ে যায়। জিরোর দলের লোকজন বলাবলি করতে থাকে আজকের দিনটা তাদের জন্য খুব খারাপ, হয়তো তাদের উপর কুনজর লেগেছে। কিন্তু জিরো এসব কথা কানে তোলে না। সে যেমন করেই হোক তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবে। তাই আবারও যাত্রা শুরু হয়। জাগুয়ার এখনো একইভাবে দৌড়ে চলেছে। সে এক মুহূর্তের জন্য দম নিতে থামলে দেখতে পায় অন্ধকার জঙ্গলে মশাল নিয়ে জিরোর লোকজন তাকে খুঁজতে এগিয়ে আসছে। তাই থামলে হবে না। ওদিকে কুয়োর বাইরে দুটো বন্যপ্রাণী নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে কুয়োর ভেতরে পড়ে যায়। সেভেন তার বাচ্চাকে বাঁচানোর জন্য সেটাকে পাথর দিয়ে মেরে ফেলে। এদিকে সকাল হয়ে আসে। জিরোর লোকেরা বনের মধ্যে একটা গাছের নীল রং দেখতে পেয়ে আন্দাজ করে যে জাগুয়ার এই দিকে গেছে। তখনই একটা বিষধ সাপ ওদের মধ্যে একজনকে কামড়ে দিলে তারা বুঝতে পারে সত্যি অভিশাপ তাদের উপর নেমে এসছে। সে যেহেতু সাপের কামড়ে মরতেই চলেছে তাই লোকটাকে ওখানেই রেখে বাকিরা রওনা দেয়। জাগুয়ার ছুটতে ছুটতে একটা ঝর্ণার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। পিছনে তখনও জিরোর লোক তাড়া করে আসছে দেখে সে ঝর্ণায় লাফ দিয়ে সাঁতরে পাথরের উপর উঠে দাঁড়িয়ে চিৎকার করে ওদের উদ্দেশ্যে বলে সে ফ্লিন্ট স্কাইয়ের ছেলে জাগুয়ার। সে একজন শিকারী আর এটা তার এলাকা। সে যেমন তার বাবার সঙ্গে এখানে শিকার করেছে তেমনি একদিন সে তার ছেলের সঙ্গে এইখানে শিকার করতে আসবে। তাকে দেখে জিরোর একজন লোক ফিরে যেতে বললে ছেলের মৃত্যুর প্রতিশোধ স্পৃহায় অন্ধ জিরো তাদের দলের ওই লোকটাকে মেরে ঝর্ণায় ফেলে দেয়। আর একটু পরেই তার আদেশে সবাই ঝর্ণার উপর থেকে ঝাঁপ দেয়। অতএব সবাইকে ঝাঁপাতে দেখে জাগুয়ার আবার প্রাণ হাতে নিয়ে জঙ্গলে দৌড়তে শুরু করে। আর ওদিকে জিরোর দলের একজন জলের নিচে থাকা পাথরে ধাক্কা খেয়ে মারা যায়।
বনের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে জাগুয়ার কাদা ভর্তি চোরা ডোবার মধ্যে পড়ে গেলে মাথায় একটা বুদ্ধি আসে। জাগুয়ারের নজর পড়ে একটা মৌমাছির চাকের দিকে, সেইটাকে সে পেড়ে নেয়। তার গায়ে যেহেতু কাদার মতো প্রলেপ ছিল, তাই জন্য ওর কিছু হয় না। জিরোর লোকেরা তাকে খুঁজতে জঙ্গলে ঢুকতেই জাগুয়ার তাদের দিকে পাতায় মোড়া মৌমাছির চাক ছুঁড়ে দিলে মৌমাছির আক্রমণে দিশেহারা হয়ে পড়লে জাগুয়ার পালিয়ে যায়। এতক্ষণে সে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছে, এই নাছোড়বান্দা দল তাকে কিছুতেই ছাড়বে না। তাই ওদের সঙ্গে পেরে উঠতে গেলে গায়ের জোরে নয়, বরং মাথার বুদ্ধি দিয়ে তাদের কাবু করতে হবে। তাই জাগুয়ার গাছ থেকে কয়েকটা কাঁটা নিয়ে সেগুলোর ডগায় ব্যাঙের বিষাক্ত বিষ লাগিয়ে জঙ্গলে আত্মগোপন করে অপেক্ষা করতে থাকে জিরোর দলের জন্য। এদিকে ঘটল আরেক বিপত্তি। সেভেনের আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয়, আর এদিকে জাগুয়ার জিরোর লোকজনদের দৌড়তে দেখে পাতার সাহায্যে সে বিষ মাখানো কাঁটা দিয়ে একে একে দলটাকে শেষ করতে থাকে। এরপর মুখোমুখি হয় মিডল আই ও জাগুয়ার। তবে অনেক ধস্তাধস্তির পর জাগুয়ার মিডল আইকে মেরে ফেলতে সক্ষম হয়। তখনই অঝোরে বৃষ্টি শুরু হয়। জাগুয়ার সর্বশক্তি দিয়ে কুয়োর দিকে দৌড়লে জিরো ওকে ধাওয়া করে। বৃষ্টির জল গড়িয়ে পড়ছে কুয়োর মধ্যে। জাগুয়ার ছুটে এসে কুয়োর মধ্যে উঁকি মারলে দেখতে পায় তার স্ত্রী ও সন্তান প্রায় কোমর সমান জলে দাঁড়িয়ে সাহায্য চাইছে। তবে এখন জিরো সব থেকে বড় বাধা। তখনই জিরোর একটা তীর জাগুয়ারের শরীরে এসে বিদ্ধ হয়, কিন্তু আহত হলেও জাগুয়ার না পালিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে জিরোর দিকে। জিরো ছুরি বের করে ওকে মারতেই যাবে, আর তখনই জাগুয়ারদের শিকার ধরার ফাঁদে আটকা পড়ে ওর বুকে তীক্ষ্ণ ফলা পারাপার হলে তার মৃত্যু হয়। অবিরাম বৃষ্টির মধ্যে এখন জল সেভেন ও তার সন্তানের গলা অবধি উঠে এসছে। সেভেন তাকে কাঁধে নিয়ে কোনো রকমের মুখটুকু বাইরে রাখার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এত কিছুর মাঝখানে প্রচন্ড প্রসব বেদনা উঠলে জলের মধ্যেই সেভেন একটা পুত্র সন্তান জন্ম দেয়। কিন্তু তখনও জিরোর দলের দুজন ওকে তাড়া করলে জাগুয়ার সমুদ্র তীরে চলে আসলে দেখতে পায় ব্রিটিশদের জাহাজ তাদের দিকে এগিয়ে আসছে। ওরা দুজন জীবনের প্রথম এমন জিনিস দেখেছে, তাই অবাক পানা যেয়ে থাকলে এই সুযোগে জাগুয়ার পালিয়ে কুয়ো থেকে শেষ পর্যন্ত তার স্ত্রী, সন্তান ও নবাগত পুত্রকে উদ্ধার করে আনন্দে কেঁদে ফেলে। এরপর ওরা একসাথে সমুদ্রের দিকে এসে বড় পালতোলা নৌকা দেখে সেভেন জাগুয়ারকে জিজ্ঞেস করে, আচ্ছা এগুলো কি? ওরা কি সাহায্যের জন্য তাদের কাছে আসছে? জাগুয়ার উত্তর দেয়, অপরিচিত লোকদের উপর বিশ্বাস না রেখে বরং তাদের পরিচিত জঙ্গলের বুকে নতুন জীবন শুরু করা উচিত। আর এই কথার শেষে ওরা জঙ্গলের বুকে চিরতরে হারিয়ে যায়।